হ্যালো বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। আজ আমরা এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন চ্যাপ্টারের উপর আলোচনা করব। ভিডিওর শুরুতেই প্রথমে বলে নিই, ভিডিওটি কিন্তু অনেক বড় হবে, সুতরাং তোমরা ভিডিওটি একবারও দেখতে পারো, আবার ভিডিওটি টেনে টেনে কিন্তু আস্তে আস্তেও দেখতে পারো। বন্ধুরা, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলি, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো যাই হোক, আজকের ভিডিওটিতে আমরা আসলে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব যে টপিকগুলো থেকে সাধারণত আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। কেননা এই অধ্যায়টাতে অপ্রাসঙ্গিক অনেক টপিক আছে যে টপিকগুলো আসলে আমাদের পড়ে তেমন কোনো লাভ হয় না। তার জন্য আমার মনে হয় যে আমরা সেই টপিকগুলোই পড়ব যে টপিকগুলো সাধারণত আমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, তো আলোর প্রকৃতি সম্পর্কে পড়তে গেলে পরে প্রথমে বলতে হবে আলো কাকে বলে। আলো হচ্ছে এক প্রকার শক্তি। ওকে, তাহলে আলো হচ্ছে এক প্রকার, আমরা বলতে পারি আলো এক প্রকার শক্তি। আচ্ছা, এখন আলো এক প্রকার শক্তি। এখন এই আলোর মধ্যে আমরা কিছু আলো আছে যে আলোকে আমরা দেখতে পাই, যেগুলোকে বলা হয় দৃশ্যমান আলো। তা আমরা বেসিক্যালি দৃশ্যমান আলো নিয়েই কথা বলবো। তো দৃশ্যমান আলোর মধ্যে আলোর আবার অনেকগুলো বর্ণ আছে। তো অ্যাকচুয়ালি আলোর প্রতিফলন অধ্যায়টাতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে আলোর প্রতিফলন জিনিসটা আসলে কি। দেখো, আলোর প্রতিফলন যদি না থাকতো তাহলে আমরা কোনো বস্তুকে স্পষ্ট করে দেখতে পারতাম না। যেমন ধরো এখানে একটা বস্তু আছে, এখন সূর্য থেকে আলো যখন এসে এই বস্তুর উপর পড়ে এবং তারপর যখন এই বস্তুর উপর থেকে আলোটি প্রতিফলিত হয়ে আমাদের চোখে গিয়ে পৌঁছায়, তখনই কিন্তু আমরা বস্তুটিকে দেখতে পাই। অর্থাৎ বলা যায় যে আলোর প্রতিফলন যদি না থাকতো তাহলে পরে আমরা কোনো বস্তুকেই স্পষ্টভাবে দেখতে পারতাম না। ওকে, দিনের বেলা যেমন সূর্য আমাদের আলোর প্রতিফলনে সাহায্য করে, ঠিক একইভাবে রাতের বেলা কিন্তু বৈদ্যুতিক যে বাতি আছে সেই বাতি কিন্তু আমাদের আলোর প্রতিফলনে সাহায্য করে। এখন এই আলোর প্রতিফলন নিয়ে যদি আমরা প্রথমে কথা বলি তাহলে আলোর প্রতিফলনটা কিভাবে ঘটে। আলোর প্রতিফলনের কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম আছে। তো সেই নিয়মের আগে তোমাদেরকে একটা বিশেষ টপিকের সাথে পরিচয় করিয়ে দেবো, সেটা হচ্ছে কোনো একটা মাধ্যম, ধরো এটা একটা মাধ্যম। তো এই মাধ্যমে যখন আলো আপতিত হয় তখন ধরলাম একটা লাইট এখানে আপতিত হচ্ছে। তো লাইট যখন আপতিত হয় তখন যেটা হয়, কিছু পরিমাণ আলো প্রতিফলিত হয়, কিছু পরিমাণ আলো প্রতিসরিত হয়, অর্থাৎ মাধ্যম ভেদ করে চলে যায়, এবং কিছু পরিমাণ আলো কিন্তু এই মাধ্যম কর্তৃক শোষিত হয়। অর্থাৎ আমরা যখন কোনো একটা আলো প্রয়োগ করি, সেই প্রয়োগকৃত আলোর কিছু অংশ শোষিত হয়, কিছু অংশ প্রতিফলিত হয় এবং কিছু অংশ প্রতিসরিত হয়। এটা কিন্তু আলোর সাধারণ ধর্ম। তবে আলোর প্রতিফলন চ্যাপ্টারটাতে আমরা ধরেই নেব যে এখানে আমাদের সমস্ত আলোটাই কি হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। ওকে, এখন যদি আমরা আলোর প্রতিফলনের সূত্র একটু দেখি তাহলে আলোর প্রতিফলনের সূত্রগুলো কি কি সেটা একটু চলো দেখে নিই। তো আলোর প্রতিফলনের যে সূত্র, সেই সূত্রতে যদি আমরা একটা ছবি আঁকি, প্রথমে ধরলাম এটা অভিলম্ব, একটা লম্ব আমরা অঙ্কন করলাম। তা আমি ধরলাম যে একটা আলো এসে আপতিত হলো এখানে, এবং এই আলোটা আপতিত হওয়ার পরে এই মাধ্যম থেকে প্রতিফলিত হয়ে এভাবে চলে গেল। সেক্ষেত্রে আলোর প্রতিফলনের যে দুইটা সূত্র, সেই দুইটা সূত্রের মধ্যে প্রথম সূত্রটাতে বলা হচ্ছে যে এই যে রশ্মিটা, এটাকে বলা হয় হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি। এবং এই রশ্মিটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি, এবং এইটাকে আমরা বলি হচ্ছে অভিলম্ব। তো আলো যখন আপতিত হয় তখন যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে যে এই আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে। এটা হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র। অর্থাৎ কোনো মাধ্যমের উপর যখন কোনো আলো আপতিত হয় তখন আপতিত আলোক রশ্মি, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করবে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। ওকে, দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে যে আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। দেখো
এখানে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে এটাকে বলা হয় আপতন কোণ আই, এবং প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হয় প্রতিফলন কোণ আর। সেই ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি আর, অর্থাৎ আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এবং আমাদের 2 মার্কের প্রশ্ন কিন্তু এখানে আসতে পারে যে আলোর প্রতিফলনের সূত্রটি লিখো। ওকে, এরপরে আমরা যেটা দেখব যে আলোর প্রতিফলনের সূত্রের পরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে আলোর প্রতিফলনের প্রকারভেদ। আচ্ছা, তা আলোর প্রতিফলনের প্রকারভেদ যদি আমরা পড়ি, তা আলোর প্রতিফলন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন এবং অপরটি হচ্ছে অনিয়মিত প্রতিফলন। এটাকে অনেক সময় ব্যাপ্ত প্রতিফলনও বলা হয়। তো আলোর নিয়মিত প্রতিফলনটা কেমন সেটা একটু আমরা দেখি। আলোর নিয়মিত প্রতিফলনের প্রথম শর্ত হচ্ছে যেখানে মাধ্যমটি মসৃণ হতে হবে, যে মাধ্যমে আলো এসে আপতিত হবে সেই মাধ্যমটি মসৃণ হতে হবে, লাইক আয়না বা দর্পণ আমরা বলতে পারি। সেক্ষেত্রে একগুচ্ছ আলোক রশ্মি যদি পরস্পর সমান্তরালভাবে এসে আপতিত হয় তাহলে তারা প্রতিফলনের পরেও কিন্তু সমান্তরালভাবেই প্রতিফলিত হবে। অর্থাৎ যদি একগুচ্ছ আলোক রশ্মি সমান্তরালভাবে আপতিত হয়ে আবার সমান্তরালভাবে প্রতিফলিত হয় তাহলে আমরা সেটাকে বলবো আলোর নিয়মিত প্রতিফলন। কিন্তু সেই ক্ষেত্রে আলোর নিয়মিত প্রতিফলন হতে গেলে পরে অবশ্যই আমাদের যে মাধ্যমটি আছে যেখানে আলো পড়বে সেই মাধ্যমটি মসৃণ হতে হবে, যেমন দর্পণ বা আয়নার ক্ষেত্রে হয়ে থাকে। এবার অনিয়মিত প্রতিফলনটা কেমন হয়? অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে যেখানে প্রতিফলিত হবে আলো সেটা সাধারণত একটু অমসৃণ প্রকৃতির হয়ে থাকে, যেমনটা আমরা এখানে দেখাচ্ছি। সেই ক্ষেত্রে আলো সমান্তরালভাবে আপতিত হয় ঠিকই, কিন্তু প্রতিফলিত হওয়ার ক্ষেত্রে সেটি আর সমান্তরালভাবে সেটি আর সমান একই জায়গায় দুইটা আমি এঁকে ফেলেছি, আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। সেটি আর সমান্তরালভাবে প্রতিফলিত হয় না। অর্থাৎ ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলনের শর্ত হচ্ছে আলো সমান্তরালভাবে আপতিত হবে ঠিকই, কিন্তু প্রতিফলনের পরে সেটা আর সমান্তরাল থাকবে না। এটা হচ্ছে আলোর ব্যাপ্ত প্রতিফলন, এবং আলোর ব্যাপ্ত প্রতিফলন সেখানেই ঘটবে যেখানে মাধ্যমটি অমসৃণ হবে। অর্থাৎ মাধ্যম যত অমসৃণ হবে আলোর অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলনটা তত বেশি ঘটবে। এখন আমরা বেসিক্যালি আলোচনা করব আলোর নিয়মিত প্রতিফলন সম্পর্কে। তো আলোর এই নিয়মিত প্রতিফলনটা সাধারণত ঘটে দর্পণে। দর্পণ বলতে অ্যাকচুয়ালি আমরা আমাদের বাসাবাড়ির আয়নাকে বোঝাচ্ছি, এর বাইরেও আরও অনেক প্রকার দর্পণ আছে। আমরা ধীরে ধীরে সব প্রকার দর্পণ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দর্পণের শ্রেণী বিভাগটা একটু জেনে নিই। দর্পণ সাধারণত 2 প্রকার। এক প্রকার হচ্ছে সমতল দর্পণ এবং দ্বিতীয় যে প্রকারভেদটা সেই প্রকারভেদটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অবতল দর্পণ এবং দ্বিতীয়টি হচ্ছে উত্তল দর্পণ। ওকে, তাহলে আমরা দেখলাম যে আলোর প্রতিফলন 2 প্রকার। একটা হচ্ছে সমতল আলো আমরা দেখলাম যে দর্পণ 2 প্রকার। একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা গোলীয় দর্পণ, এবং সেক্ষেত্রে গোলীয় দর্পণ 2 প্রকার। একটা হচ্ছে অবতল দর্পণ এবং অপরটি হচ্ছে উত্তল দর্পণ। তা আমরা ধীরে ধীরে এই দর্পণগুলো সম্পর্কে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আগে সমতল দর্পণ সম্পর্কে আলোচনা করব। তো চলো সমতল দর্পণ সম্পর্কে আলোচনা শুরু করা যাক। তো সমতল দর্পণের সংজ্ঞাতে বলা আছে যে যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেখানে সেটাকেই বলা হয় সমতল দর্পণ। তো সেই ক্ষেত্রে সমতল দর্পণে বিম্ব কিভাবে গঠিত হয় সেটা যদি আমরা একটু দেখি, তাহলে পরে আমরা ধরলাম এটা একটি সমতল দর্পণ। দর্পণের পিছনে আমরা যেটা লাগাচ্ছি এটাকে বলা হয় প্যারা বা পাড়া। সাধারণত এটা মার্কারি বা পারদ দিয়ে লাগানো হয়। আচ্ছা, এখন আমরা এই দর্পণে যদি কোনো বস্তুর বিম্ব দেখতে চাই, ধরো তোমার বিম্বটাই দেখতে চাচ্ছি, তাহলে আমরা কিভাবে দেখতে পারবো? তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে একটা লক্ষ্যবস্তুর কথা চিন্তা করি, ধরলাম লক্ষ্যবস্তুটা হচ্ছে পি কিউ। তো এই লক্ষ্যবস্তুর বিম্বটা আমরা এই দর্পণে দেখতে চাচ্ছি। তো কিভাবে দেখব? সেই ক্ষেত্রে আমাদের ওই যে আলোর প্রতিফলনের যে সূত্র আছে সেই সূত্রগুলো মাথায় রাখতে হবে। প্রথমে ধরলাম
পি হচ্ছে শীর্ষবিন্দু, পি থেকে একটা আলোক রশ্মি আপতিত হলো এবং সেই আলোক রশ্মিটা আবার একই পথে প্রতিফলিত হয়ে ফিরে আসলো। দ্বিতীয়ত আমরা ধরলাম যে আর একটা আলোক রশ্মি একটু বাঁকাভাবে দর্পণে আপতিত হলো। তা আমরা সবাই জানি যদি বাঁকাভাবে কেউ দর্পণে আলো আপতিত হয় তাহলে পরে অবিলম্বের সাথে যে কোণে আপতিত হয়েছে ঠিক সেই কোণে প্রতিফলিত হবে। তো এখানে আমরা অবিলম্বটা আঁকলাম না, আমরা জাস্ট ধরলাম আলোটা এইভাবে প্রতিফলিত হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে দুইটা প্রতিফলিত রশ্মি পেয়েছি, এই দুইটা প্রতিফলিত রশ্মি কিন্তু মিলল না। যদি আলোর দুইটা প্রতিফলিত রশ্মি পাওয়ার পর যদি সেই দুইটা প্রতিফলিত রশ্মি না মেলে, তখন তাদেরকে কি করতে হবে? জ্যামিতিক উপায়ে পিছন দিকে টেনে বর্ধিত করে মেলানোর চেষ্টা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা জ্যামিতিক উপায়ে আমরা বর্ধিত করে মেলানোর চেষ্টা করলাম এবং আমরা এখানে একটা বিন্দু পাইলাম যেটা হচ্ছে পি এর প্রতিবিম্ব পি ড্যাশ। একইভাবে কিউ বিন্দু থেকে যদি আমরা দর্পণের উপর বিম্ব তৈরি করার চেষ্টা করি তাহলে পরে লম্বভাবে একটা আলোক রশ্মিকে আপতিত করলাম এবং সেটা আবার লম্বভাবে প্রতিফলিত হয়ে ফিরে আসলো এবং একইভাবে আর একটা আলোক রশ্মিকে একটু বাঁকাভাবে যদি আপতিত করি সেটা জাস্ট এইভাবে বাঁকা হয়ে ফিরে চলে আসলো। সেই ক্ষেত্রে আমরা যদি এই দুইটা আলোক রশ্মিকেও পিছন দিকে বর্ধিত করি তাহলে আমরা কিউ এর প্রতিবিম্ব কিউ ড্যাশ পাবো। সেই ক্ষেত্রে পি এবং কিউকে যদি আমরা যোগ করি তাহলে পরে কিন্তু আমরা তোমার চিত্রটি দেখতে পারবো দর্পণে এবং এভাবেই কিন্তু দর্পণে সাধারণত বিম্ব গঠিত হয়। এবং আমি যে চিত্রটি আঁকলাম এই চিত্রটি কিন্তু পরীক্ষায় আসে। সেটা কিভাবে আসে? সমতল দর্পণে কিভাবে বিম্ব গঠিত হয় চিত্র সহ ব্যাখ্যা করো। তুমি যদি এই চিত্রটি এঁকে দাও তাহলে পরে কিন্তু তোমার ব্যাখ্যা এবং তার সাথে যদি বাংলা বর্ণনাটা করে দাও, আমি যে বর্ণনাটা এতক্ষণ করলাম, তাহলে পরে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবা। ওকে, সেক্ষেত্রে সমতল দর্পণের বিম্ব গঠিত হওয়ার কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম কথা হচ্ছে দেখো যে এই যে তুমি দুইটা বিম্ব পাইছো, এই বিম্ব দুইটা তো তুমি আসলে প্রতিফলিত রশ্মি দুইটা তো মেলে নাই, প্রতিফলিত রশ্মি দুইটাকে তুমি কিন্তু জোর করে মিলাইছো। তো জোর করে মিলায় যে বিম্বটা পাওয়া যায় সেই বিম্বটা সবসময় অবাস্তব বিম্ব হয়। এবং একটা কথা মাথায় রাখবা, সমতল দর্পণ সবসময় অবাস্তব বিম্ব গঠন করে। নাম্বার 2, দর্পণের লক্ষ্যবস্তুর আকৃতি যতটুকু হয় বিম্বের আকৃতিও ততটুকুই হয়। নাম্বার 3, দর্পণ থেকে লক্ষ্যবস্তু যত দূরে অবস্থান করে বিম্ব তত দূরেই অবস্থান করে। এর বাইরে আর একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা সাধারণত বইয়ে আমাদের দেওয়া আছে কিনা আমি জানি না, তো বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সমতল দর্পণে বিম্ব দেখতে গেলে লক্ষ্যবস্তুর সাইজের অর্ধেক সাইজ, অর্ধেক সাইজের দর্পণ দিয়েই কিন্তু বিম্ব দেখা সম্ভব। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ধরো কোনো একজন ব্যক্তির হাইট 6 ফিট, তাহলে ওই ব্যক্তির পূর্ণাঙ্গ বিম্ব দেখতে গেলে পরে কতটুকু আয়নার প্রয়োজন? ওই ব্যক্তির পূর্ণাঙ্গ বিম্ব দেখতে গেলে পরে 3 ফিট আয়নার প্রয়োজন। অর্থাৎ আমাদের পরীক্ষায় এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসতে পারে যে একজন 6 ফিট ব্যক্তির বিম্ব দেখতে গেলে পরে কয় ফিট দর্পণ প্রয়োজন? অবশ্যই আমাদের এখানে 3 ফিট দর্পণ প্রয়োজন। অর্থাৎ লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যা হবে বিম্বের দৈর্ঘ্য তার অর্ধেক হবে। তাহলে এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে পরে কিন্তু তোমরা ব্যাপারটা খুব সহজেই করতে পারবা। তাহলে আমি আশা করছি সমতল দর্পণের বিম্ব গঠন কিভাবে হয়, সমতল দর্পণের বিম্ব গঠনের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আমরা গোলীয় দর্পণ এবং গোলীয় দর্পণের যে দুইটা প্রকারভেদ আছে, অর্থাৎ অবতল দর্পণ এবং উত্তল দর্পণ, এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো এদের সম্পর্কে আলোচনা করা যাক। আচ্ছা, তো গোলীয় দর্পণ যে দুই প্রকার আছে, আমরা সেই দুই প্রকার গোলীয় দর্পণকে যদি একটু চিত্রে এঁকে দেখানোর চেষ্টা করি কেমন। প্রথমে অবতল দর্পণকে একটু দেখে নাও, অবতল দর্পণটা কেমন হবে দেখতে। অবতল দর্পণটা ঠিক এরকম একটু বাঁকা হয়। সেই ক্ষেত্রে দর্পণের বাইরের সাইডে আমরা প্যারা লাগাই এবং ভিতরের সাইডটা সাধারণত দর্পণ হিসেবে কাজ করে। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভিতরের সাইডে আমরা প্যারা লাগাই এবং বাইরের সাইডটা কিন্তু বিম্ব গঠনের কাজে সাহায্য করে। ওকে, এখন এই দুইটা দর্পণের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে
বা দর্পণের কিছু বিশেষ অংশ আছে, সেই অংশগুলো নিয়ে আমরা এবার একটা আলোচনা করব। অর্থাৎ গোলীয় দর্পণের, উত্তল বা অবতল দর্পণের বিভিন্ন রাশি আছে, সেই রাশিগুলোর সংজ্ঞা সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো আমাদের এটা যদি হয় অবতল দর্পণ, অবতল, তাহলে এটা হচ্ছে উত্তল, যেটা আমি বললাম উত্তল দর্পণ। তো অবতল দর্পণের ক্ষেত্রে আমি ধরলাম এটা এম ড্যাশ একটা দর্পণ, একইভাবে এটাকেও ধরলাম এম ড্যাশ একটি দর্পণ। তো সেই ক্ষেত্রে অবতল দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরুবিন্দু, অবতল দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরুবিন্দু। একইভাবে উত্তল দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরুবিন্দু। অর্থাৎ গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে আমরা বলবো হচ্ছে মেরুবিন্দু, এবং এটাকে সাধারণত পি দ্বারা ডিনোট করা হয়। আচ্ছা, এখন প্রশ্ন আসছে যে এই যে গোলীয় দর্পণটা, এই গোলীয় দর্পণটা তো একটা গোলকের অংশ, তাই না? কারণ একটা গোলককে কেটেই তো এই দর্পণটা তৈরি করা হয়েছে। লাইক আমরা ধরলাম এরকম একটা গোল অংশকে কেটেই কিন্তু আমরা একটা কি করছি, দর্পণটাকে তৈরি করেছি। সেই ক্ষেত্রে এই দর্পণের অবশ্যই একটা কেন্দ্র থাকবে, সেই ক্ষেত্রে এইটাকে বলা হয় হচ্ছে দর্পণের বক্রতার কেন্দ্র। অর্থাৎ গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকেই বলা হয় বক্রতার কেন্দ্র। তাহলে এই বক্রতার কেন্দ্রকে সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। একইভাবে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র সি। এখন মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব যেটা, সেই দূরত্বটাকে বলা হয় হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ কাকে বলে? মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা বলবো হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, এখন প্রধান অক্ষ কাকে বলে? প্রধান অক্ষটা হচ্ছে আমাদের খুব সিম্পল একটা ব্যাপার। যদি বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে কোনো আলোকরশ্মি, যদি মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে আমরা কোনো সরল রেখাকে অঙ্কন করি, অর্থাৎ আমি যদি একটু এই সরল রেখাটাকে বর্ধিত করি জাস্ট, তাহলে পরে সেক্ষেত্রে এটাই কিন্তু হবে হচ্ছে আমার প্রধান অক্ষ। অর্থাৎ মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকেই বলা হয় হচ্ছে প্রধান অক্ষ। আচ্ছা, গৌণ অক্ষ কাকে বলে? গৌণ অক্ষ হচ্ছে বক্রতার কেন্দ্র এবং দর্পণের মেরুবিন্দু ব্যতীত যে কোনো বিন্দুতে গমনকারী সরলরেখাকে বলা হয় গৌণ অক্ষ। আচ্ছা, তো আশা করি আমরা দর্পণ রিলেটেড যে বিভিন্ন রাশি আছে সেই রাশিগুলোর সংজ্ঞা বুঝতে পেরেছি। এর মধ্যে একটা রাশি খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে প্রধান ফোকাস। তো প্রধান ফোকাসের সংজ্ঞাটা এবার আমরা শিখব, কিন্তু প্রধান ফোকাসের সংজ্ঞাটা শেখার আগে এই চিত্রটা আমাদেরকে মুছতে হবে। তো চলো প্রধান ফোকাসের সংজ্ঞাটা আমরা একটু শিখে আসি। ওকে, এবার দেখো প্রধান ফোকাসের সংজ্ঞাটা কিভাবে দেওয়া হচ্ছে। প্রথমে আমরা যদি অবতল দর্পণের ক্ষেত্রে একটু দেখি, এটা একটা অবতল দর্পণ। তো সেই ক্ষেত্রে অবতল দর্পণের প্রধান ফোকাসের সংজ্ঞাটা এভাবে বলা হচ্ছে, এটা ধরলাম প্রধান অক্ষ, এটা হচ্ছে মেরুবিন্দু, এবং এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র সি। তো বলা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি, এই যে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ যে বিন্দুতে তারা কি হবে, মিলিত হবে, সেই বিন্দুটাকে, অথবা আমরা যদি অবতল দর্পণ বাদে উত্তল দর্পণের ক্ষেত্রে একটু চিন্তা করতাম, উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র সি। সেই ক্ষেত্রে আলোটা বাইরে থেকে আপতিত হবে, আপতিত হওয়ার পরে আলোটা কিন্তু এইদিকে প্রতিফলিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে যেহেতু প্রতিফলিত আলোকরশ্মি দুটি মিলিত হচ্ছে না, সেহেতু এটাকে আমরা জ্যামিতিক উপায়ে টেনে ধরে মিলিত করার চেষ্টা করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি উত্তল দর্পণের ক্ষেত্রে যদি মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয়, অথবা অবতল দর্পণের ক্ষেত্রে যে বিন্দুতে মিলিত হয়, অথবা উত্তল দর্পণের ক্ষেত্রে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেটাকেই বলা হয় প্রধান ফোকাস এফ। তাহলে পরে আমরা এটাকে বলতে পারি প্রধান ফোকাস এফ। তার সংজ্ঞাটা আমি আবারও দিচ্ছি, প্রধান অক্ষে একগুচ্ছ আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হওয়ার পর যে বিন্দুতে মিলিত হয়, এটা অবতল দর্পণের ক্ষেত্রে, অথবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যেটা আমরা বলছি উত্তল দর্পণের ক্ষেত্রে, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রধান ফোকাস। তাহলে আমি আশা করি প্রধান ফোকাসের সংজ্ঞাটা আমরা বুঝতে পেরেছি। ওকে,
তো প্রধান ফোকাসের সংজ্ঞাটা যদি আমরা বুঝতে পারি তাহলে এইবার আমরা প্রধান ফোকাসের সংজ্ঞাটা বোঝার পরে পরবর্তীতে দেখব যে গোলীয় দর্পণে বিম্ব কিভাবে গঠিত হয়। তো প্রথমে আমরা অবতল দর্পণের বিম্ব গঠনটা দেখব। তো আমরা যদি একটা অবতল দর্পণকে এখানে এঁকে নিই জাস্ট, তো এই অবতল দর্পণে এটা হচ্ছে আমাদের মেরুবিন্দু পি। আমরা যদি প্রধান অক্ষটাকে একটু এঁকে নিলাম, ধরলাম এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র সি এবং এটা হচ্ছে প্রধান ফোকাস এফ। আচ্ছা, সেক্ষেত্রে তোমাদের আরেকটি ইনফরমেশন একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে যে পিএফ এর মানটা পিএফ সবসময় পিসির অর্ধেক হবে, অর্থাৎ পিএফ ইজ ইকুয়াল টু হাফ পিসি, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু প্রধান ফোকাস ইজ ইকুয়াল টু আর বাই টু, অর্থাৎ প্রধান ফোকাসটা সবসময় বক্রতার ব্যাসার্ধের কী হয়, অর্ধেক হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এটা সবসময় মাথায় রাখবে এবং এই রিলেটেড অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে যে প্রধান ফোকাস এফটা বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। আচ্ছা, যাই হোক, এখন দেখো যে এই যে অবতল দর্পণটা আমরা আঁকলাম, এই অবতল দর্পণের বিভিন্ন অবস্থান থেকে আমরা কিন্তু বিম্ব অঙ্কন করতে পারি। তো সি এর বাইরে যদি একটা অবস্থান চিন্তা করি, এটাকে ধরলাম ইনফিনিটিভ, এদিকে যদি আরও যাই ইনফিনিটিভ, সেক্ষেত্রে যদি আমরা কোনো একটা লক্ষ্যবস্তুকে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে বসাই তাহলে বিম্বটা কেমন হবে দেখো। সেক্ষেত্রে ধরলাম পি কিউ আমাদের লক্ষ্যবস্তু। আচ্ছা, তো সেক্ষেত্রে দর্পণে বিম্ব, গোলীয় দর্পণে বিম্ব প্রতিফলিত হওয়ারও কিন্তু কিছু নিয়ম আছে। নিয়ম নাম্বার 1 আমি এখানে একবার এঁকে তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে যে যদি প্রধান অক্ষের সমান্তরাল কোণ আলোকরশ্মি আপতিত হয় তাহলে সেটা অবশ্যই প্রধান ফোকাসের মধ্য দিয়ে গমন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যদি কোনো আলোকরশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে গমন করে তাহলে তাকে প্রধান অক্ষের সমান্তরাল যেতে হবে, অর্থাৎ এই বিন্দুতে যাইতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বলতে পারি, আমরা কিন্তু বলতে পারি প্রধান। সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অবতল দর্পণে কিভাবে বিম্ব গঠিত হয়, তাহলে তুমি কিন্তু এই চিত্রটি অবশ্যই এঁকে দিতে পারো। কিন্তু সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি পি থেকে যে দুইটা রশ্মি মিলিত হয়েছে সেটা হচ্ছে পি এর প্রতিবিম্ব পি ড্যাশ। একইভাবে কিউ থেকে একটা আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমন করে তাহলে সেটা কিন্তু আবার বক্রতার কেন্দ্রের মধ্য দিয়েই ফেরত আসবে। এটাও কিন্তু গোলীয় দর্পণের আলোর প্রতিফলনের একটা সত্য। ওকে, সেই ক্ষেত্রে আমরা যদি পি থেকে লম্ব অঙ্কন করি তাহলে পরে এটাই হচ্ছে আমাদের কিউ ড্যাশ, যেটা হচ্ছে পি কিউ এর প্রতিবিম্ব। ওকে, এখন এই প্রতিবিম্বের আকৃতিটা কি হবে? আকৃতিটা হবে খর্বিত। আকৃতিটা কি হবে? খর্বিত। খর্বিত মানে হচ্ছে ছোট। প্রকৃতিটা কি হবে? আমরা দেখতেই পাচ্ছি প্রকৃতিটা হচ্ছে উল্টো, কেননা পি কিউ যেভাবে অবস্থান করছে পি ড্যাশ কিউ ড্যাশটা কিন্তু তার উল্টোভাবে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে প্রকৃতিটা কি হবে? উল্টো হবে। এবং অবস্থানটা কোথায় হবে? অবস্থান হবে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে। তাহলে পরে আমরা কিন্তু বলতে পারি যে অবতল দর্পণে যদি কোনো লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এবং অসীমের মাঝ, যদি কোনো লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে থাকে তাহলে পরে বিম্বটা বাস্তব বিম্ব গঠিত হয়। কিন্তু অবতল দর্পণ যে সবসময় বাস্তব বিম্ব গঠন করে তা কিন্তু না, অবতল দর্পণ মাঝে মাঝে অবাস্তব বিম্ব গঠন করে। কিভাবে গঠন করে সেটা এবার আমরা একটু দেখব, চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি একটি দর্পণকে এভাবে এঁকে নিই, একইভাবে আমরা এখানে ধরলাম এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের এফ। সেই ক্ষেত্রে লক্ষ্যবস্তুটা যদি কখনো মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে অবস্থান করে, এখানে ধরলাম পি কিউ অবস্থান করছে, তখন কি হবে দেখো। তখন যেটা হবে সেটা হচ্ছে পি থেকে আলোকরশ্মি দর্পণে আপতিত হচ্ছে, আপতিত হয়ে এটা প্রধান ফোকাস এফ এর মধ্য দিয়ে গমন করবে। ওকে, আচ্ছা,
আর একটা আলোক রশ্মি দর্পণে কিভাবে আপতিত হবে, আর একটা আলোক রশ্মি এমনভাবে দর্পণে আপতিত হবে যেন মনে হবে এটা বক্রতার কেন্দ্র সি থেকে আসছে। অর্থাৎ একবার আমি যদি একটু টেনে দিই রশ্মিটাকে, এভাবে যাবে। যদিও আমি হাতে আঁকলাম তার জন্য একটু খারাপ দেখা যাচ্ছে। অর্থাৎ আলোক রশ্মিটা মনে হবে যে বক্রতার কেন্দ্র থেকে আসছে। এখন দেখো এই দুইটা আলোক রশ্মি এদিকে কিন্তু মেলার কিন্তু কোনো সুযোগ নেই। যেহেতু এদিকে মেলার কোনো সুযোগ নেই, সেহেতু আমরা এদিকে পিছন দিকে টেনে ধরে মিলিয়ে দিতে পারি এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটাই হচ্ছে পি এর প্রতিবিম্ব পি ড্যাশ। এবং সেই ক্ষেত্রে আমরা যদি এখানে লম্ব অঙ্কন করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে কিউ ড্যাশ, যেটা পি কিউ এর প্রতিবিম্ব। এখন দেখো এখানে যে বিম্বটা তুমি পেয়েছো, এই বিম্বটা কিন্তু তুমি নর্মালি সরাসরি মিলিয়ে পাওনি, তুমি কিন্তু জ্যামিতিক উপায়ে টেনে ধরে মিলিয়ে পেয়েছো। যদিও আমি হাতে এঁকেছি তাই দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে, তোমরা যদি স্কেল ধরে আঁকো দেখতে আরও অনেক সুন্দর হবে। সেক্ষেত্রে এই বিম্বটার সম্পর্কে যদি আমরা বলি, প্রথম কথা বিম্বের আকৃতিটা হবে হচ্ছে অত্যন্ত বিবর্ধিত। 2 নাম্বারটা হচ্ছে কি, যে প্রকৃতিটা হচ্ছে কি, অবশ্যই এটা বাস্তব প্রকৃতির, এটা প্রকৃতিটা হবে অবাস্তব প্রকৃতির প্রতিবিম্ব। আচ্ছা, এবং 3 নম্বরটা হচ্ছে যে অবস্থানটা কোথায় হবে, অবস্থানটা হচ্ছে দর্পণের পিছনে বা লক্ষ্যবস্তু যেদিকে তার বিপরীত পাশে। তাহলে আমরা অবতল দর্পণের বিম্ব গঠন সম্পর্কেও কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে পরীক্ষায় আমাদের যদি কখনো প্রশ্ন আসে, এখানে প্রশ্ন 2 রকমভাবে আসে। কিভাবে প্রশ্ন আসে? প্রশ্ন আসে অবতল দর্পণ বাস্তব অবাস্তব উভয় প্রকার বিম্ব গঠন করতে পারে, চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে আমি যে 2টা চিত্র এতক্ষণ ধরে আঁকলাম সেই 2টা চিত্রই তোমাকে আঁকতে হবে। আবার তোমাকে বলতে পারে অবতল দর্পণ বাস্তব বিম্ব গঠন করে চিত্রসহ ব্যাখ্যা করো, তাহলে প্রথম চিত্রটি আঁকতে হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে অবতল দর্পণ অবাস্তব বিম্ব গঠন করে, তাহলে তোমাকে এই চিত্রটি আঁকতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আশা করি অবতল দর্পণের বিম্ব গঠন সম্পর্কে আমরা একটা আইডিয়া লাভ করেছি। এখন এই অবতল দর্পণের পরে আমরা দেখব উত্তল দর্পণে কিভাবে বিম্ব গঠন করা যায়। তো চলো দেখে আসা যাক। আমরা এবার পাড়াটা ভিতরের দিকে দিব। সেক্ষেত্রে আমরা যদি প্রথমে মেরুবিন্দু পিটাকে ডিনোট করলাম, এটাকে ধরলাম প্রধান ফোকাস এফ এবং এটাকে ধরলাম বক্রতার কেন্দ্র সি। ওকে, তো লক্ষ্যবস্তুটা যদি আমরা এখানে অবস্থান করি, একটা কথা মাথায় রাখতে হবে যে উত্তল দর্পণের লক্ষ্যবস্তু যেখানেই থাক না কেন সবসময় অবাস্তব প্রতিবিম্বই গঠিত হবে। সেক্ষেত্রে আমরা যদি এখানে পি কিউ লক্ষ্যবস্তুকে ধরি, তাহলে আমি ধরলাম পি থেকে একটা লক্ষ্যবস্তু দর্পণে এসে আপতিত হলো এবং আপতিত হওয়ার পরে এটা কি হচ্ছে এভাবে প্রতিফলিত হবে, এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে প্রধান ফোকাস এফ থেকে আসছে। ওকে, আর একটা আলোক রশ্মি পি থেকে দর্পণের উপরে এমনভাবে আপতিত হবে যেন মনে হবে আলোক কেন্দ্র সি থেকে আসছে। সেক্ষেত্রে তোমাদের একটা সহজ পদ্ধতি আমি শিখাই, একটা স্কেল নিবা, তোমরা স্কেল নিয়ে এইখানে একটা বিন্দু ধরবা এবং এইখানে একটা বিন্দু ধরবা, ধরে এই বিন্দু ধরে জাস্ট স্কেলের সাহায্যে এইভাবে প্রথমে কিছুটা ডট 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 চিহ্ন এঁকে তারপরে এখানে একদম সোজা চিত্রটা এঁকে দিবা। তাহলে পরে তোমাদের চিত্র আঁকাটা কিন্তু অনেক সহজ হবে। সেই ক্ষেত্রে আলোটা প্রথমে এইভাবে আসবে, তারপরে আবার এইভাবে প্রতিফলিত হয়ে ফিরে যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি এই বিন্দুটাকে পাই, চিন্তা করতে পারি এটা হচ্ছে আমাদের পি ড্যাশ, এবং এখান থেকে আমরা যদি এটাকে ধরতে পারি হচ্ছে কিউ ড্যাশ, তাহলে পরে আমরা পি কিউ এর প্রতিবিম্ব পেলাম কত, পি ড্যাশ কিউ ড্যাশ, এবং এটাই হচ্ছে আমাদের উত্তল দর্পণে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। ওকে, তাহলে উত্তল দর্পণের লক্ষ্যবস্তুর প্রতিবিম্বটা কিভাবে গঠিত হয় সেটা আমরা সবাই বুঝতে পারলাম। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে উত্তল দর্পণের বিম্ব গঠিত হয় কিভাবে ব্যাখ্যা করো, অথবা পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসে উত্তল দর্পণ সদা সর্বদা অবাস্তব প্রতিবিম্ব গঠন করে ব্যাখ্যা করো, সেটাও আসতে পারে।
আবার আসতে পারে উত্তল দর্পণ সর্বদা লক্ষ্যবস্তু অপেক্ষা ছোট বিম্ব গঠন করে, কেননা আমরা দেখতেই পাচ্ছি খুরবিতে একটা বিম্ব গঠিত হয়েছে। এভাবেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসুক আমার মনে হয় তোমরা পারবা। তো এরপরে আমরা দর্পণের ব্যবহার সম্পর্কে, বিভিন্ন প্রকার দর্পণ, কোন দর্পণ কিভাবে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে একটু জানব। তো সমতল দর্পণ, সাধারণত আমরা সমতল দর্পণ কি কি কাজে ব্যবহার করি আমরা সবাই জানি। রূপচর্চা, দাড়ি কাটার কাজে ব্যবহার করা হয়। অনেক সময় পাহাড়ি রাস্তার বাঁকের ক্ষেত্রে, অদৃশ্য বাঁকের ক্ষেত্রেও কিন্তু আমরা সমতল দর্পণ ব্যবহার করি। অবতল দর্পণের কথা যদি বলি, অবতল দর্পণ আমরা দেখতে পেয়েছি যে অবতল দর্পণ কিন্তু কি করতে পারে, লক্ষ্যবস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব গঠন করতে পারে, আবার ছোট প্রতিবিম্ব গঠন করতে পারে। সেক্ষেত্রে অবতল দর্পণ দিয়ে আমরা কিন্তু টেলিস্কোপ তৈরি করতে পারি, কেননা টেলিস্কোপের সাহায্যে একটা বস্তুকে অনেক বড় করে আমরা দেখতে পারি। আচ্ছা, এবং পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে সূক্ষ্ম টেলিস্কোপ অবতল দর্পণের আয়না দিয়ে তৈরি করা। আচ্ছা, এছাড়া অবতল দর্পণে আরও একটি ব্যবহার হচ্ছে সমান্তরাল বিম তৈরি করা। এছাড়াও অবতল দর্পণ অবতল আয়নায় ফোকাস দূরত্বের ভিতরে কিছু থাকলে সোজা এবং বড় প্রতিবিম্ব তৈরি করা হয়। তাই কোনো বস্তু বড় করে দেখতে গেলে পরে আমরা কিন্তু অবতল দর্পণ ব্যবহার করতে পারি। এর বাইরে যদি আমাদের উত্তল দর্পণের কথা বলা হয়, উত্তল দর্পণ যেহেতু সবসময় ছোট প্রতিবিম্ব গঠন করে, সেই জন্য উত্তল দর্পণটা সাধারণত গাড়ির হেডলাইটে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাছাড়াও বইয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আমার মনে হয় এগুলো নিয়ে আমার খুব বেশি আলোচনা করার দরকার নেই। ওকে, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের নেক্সট যে টপিকটা পড়তে হবে সেই টপিকটার নাম হচ্ছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন। তো রৈখিক বিবর্ধন কাকে বলে? রৈখিক বিবর্ধনের সংজ্ঞাটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এটা কিন্তু আমাদের রৈখিক বিবর্ধনের আমরা একটা সূত্র লিখতে পারি। আচ্ছা, এখন রৈখিক বিবর্ধন ইকুয়াল যদি বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হয়, সেক্ষেত্রে ধরলাম আমাদের যদি কোনো একটা অঙ্ক আসে যে বিম্বের দৈর্ঘ্য, বিম্ব 6 সেন্টিমিটার এবং লক্ষ্যবস্তু 12 সেন্টিমিটার, সেক্ষেত্রে রৈখিক বিবর্ধন কত? সেক্ষেত্রে আমরা কিভাবে করব? 6/12 = সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, সেক্ষেত্রে আমরা এখানে পাবো রৈখিক বিবর্ধনের মান 0.5। আচ্ছা, রৈখিক বিবর্ধন থেকে কিন্তু আরেকটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। সেই প্রশ্নটা হচ্ছে রৈখিক বিবর্ধনের কোনো একক নেই, ব্যাখ্যা করো। এটা আমরা কিভাবে করব? রৈখিক বিবর্ধনের কোনো একক নেই, এটা ব্যাখ্যা করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে রৈখিক বিবর্ধনের কোনো একক নেই, এটা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে আমরা এভাবে লিখব যে আমরা জানি রৈখিক বিবর্ধন বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। সুতরাং রৈখিক বিবর্ধন দুটি সমজাতীয় রাশির অনুপাত, এবং সমজাতীয় রাশির অনুপাতের কোনো একক থাকে না, যেমন কর্মদক্ষতা। ওকে, আচ্ছা, এর বাইরে আমরা একটা সূত্র একটু মিস করে গিয়েছিলাম, যেটা থেকে অঙ্ক পরীক্ষায় আসতে পারে, সেটা একটু দেখাই দিচ্ছি আমি লাস্ট। দেখো, সেটা হচ্ছে কোনো দর্পণের না, গোলীয় দর্পণের ব্যাস 10 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত? তো এই প্রশ্নটা যদি আমাদের ব্যাখ্যা করতে বলে দর্পণের ব্যাস 10 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত, তো দর্পণের ব্যাস 10 সেন্টিমিটার, এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নেই। ওকে, সেই ক্ষেত্রে প্রথমে আগে আমরা ব্যাসার্ধটা বের করে নেব। দর্পণের ব্যাসার্ধ r = 10/2 = 5। দেন আমরা দর্পণের ব্যাসার্ধ যদি বের করে ফেলতে পারি, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অতএব ফোকাস দূরত্ব
এফ ইজ ইকুয়াল টু r/2। সেক্ষেত্রে r এর মান হচ্ছে 5/2 ইজ ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। তাহলে আশা করি এই টাইপের অঙ্ক যদি আমাদের পরীক্ষায় আসে আমরা করতে পারবো। এবার দর্পণ রিলেটেড আরেকটি সূত্র আছে, সেই সূত্রের অঙ্কগুলো কেমন হয় সেটা একটু আমরা দেখব। চল, দর্পণ রিলেটেড আরেকটি সূত্র হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তো এখানে 1/v বলতে বোঝাচ্ছে যে দর্পণ থেকে বিম্বের দূরত্ব, ইউ বলতে বোঝাচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব এবং এফ বলতে বোঝাচ্ছে ফোকাস দূরত্ব। সেই ক্ষেত্রে একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অবাস্তব বিম্বের ক্ষেত্রে অবাস্তব বিম্বের ক্ষেত্রে অবশ্যই ভিটা হবে কত আমাদের নেগেটিভ। অবাস্তব বিম্বের ক্ষেত্রে ভি এর মানটা কত ধরতে হবে নেগেটিভ। সেটা উত্তল দর্পণ হোক অথবা অবতল দর্পণ হোক অথবা সমতল দর্পণ হোক, যাই হোক না কেন ভিটাকে আমরা কত ধরবো নেগেটিভ ধরবো। আচ্ছা, আর তাছাড়া আমাদের আর একটা ব্যাপারও মাথায় রাখতে হবে যে উত্তল দর্পণের ক্ষেত্রে এফ এর মানটা হবে মাইনাস, অর্থাৎ এফ এর মাইনাস মানটাকে আমাদের নেগেটিভ ধরতে হবে। ওকে, এখন আমরা যদি এই সূত্রের উপর ভিত্তি করে একটু একটা জাস্ট অঙ্ক দেখার চেষ্টা করি, তাহলে পর আমরা অঙ্কটা একটু এভাবে সহজভাবে করতে পারি। একটি অবতল দর্পণে দর্পণে 10 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখলে 5 সেন্টিমিটার দূরে বিম্ব গঠিত হয়। ফোকাস দূরত্ব কত? সেক্ষেত্রে যেহেতু এখানে অবতল দর্পণ বলা আছে, সুতরাং অবতল দর্পণের ফোকাস দূরত্বটা কিন্তু আমাদের অবশ্যই পজিটিভই হবে আশা করি। সেক্ষেত্রে যদি আমরা ইউ ইজ ইকুয়াল টু লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ধরি, ভি ইজ ইকুয়াল টু আমরা 5 সেন্টিমিটার ধরলাম এবং এফ ইজ ইকুয়াল টু আমরা ধরলাম হচ্ছে হোয়াট আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। সেক্ষেত্রে 1/f ইজ ইকুয়াল টু 1/10 প্লাস 1/5 বা 10 লসাগু নিলে 1+5 বা এফ এর মানটা একবারে আসবে 10/6। অর্থাৎ যাই হোক 10/6 এর মানটা যা আসবে ক্যালকুলেটরে প্রেস করে তোমরা কিন্তু মানটা বের করে ফেলতে পারবা। সেক্ষেত্রে সেন্টিমিটার, যেহেতু সব এককগুলো সেন্টিমিটার এককে আছে, সুতরাং সেন্টিমিটার একক দিয়ে সব অঙ্কই করতে পারবা। যেহেতু সবগুলো এককে সেন্টিমিটারে দেওয়া আছে, সুতরাং সেক্ষেত্রে সেন্টিমিটারকে কিন্তু আর মিটার করার কোনো প্রয়োজন নেই। তোমরা কিন্তু এভাবেই সবগুলা খুব সহজেই সেন্টিমিটার একক ধরে অঙ্কগুলো করতে পারবা। তবে শুধু একটা ব্যাপারই মাথায় রাখতে হবে যে অবাস্তব বিম্বের ক্ষেত্রে ভি এর মানটা মাইনাস ধরতে হবে এবং উত্তল দর্পণের ক্ষেত্রে এফ এর মানটা কি ধরতে হবে, ফোকাসের মানটাকে মাইনাস ধরতে হবে। তো আমি আশা করছি যে তোমরা পুরো ক্লাসটি বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা ফিজিক্সের আরও যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।